অ্যাডুইনের প্রতি এক ধাপ দুর্বল হলে দুই ধাপ পিছিয়ে আসে আন্দ্রিয়া। এই লোকটা কতটা তারছেড়া হলে নিজের পা নিজেই সেলাই করে। আন্দ্রিয়ার শরীর কাঁপছে, বালিশ আঁকড়ে ধরে বসে আছে সে। অ্যাডুইনের এই রূপটা তার মনে প্রভাব ফেলেছে, ভয়ে কেমন শীতল হচ্ছে শরীর। মেয়েটার কাঁপুনি ধীরে ধীরে বাড়ছে। মাফিন আন্দ্রিয়ার পাশেই বসেছিল। আদরে বিড়ালটা বিভিন্নভাবে আন্দ্রিয়ার মনোযোগ পেতে চাইছে, কিন্তু আন্দ্রিয়া মেরি কোথায় যে হারিয়ে গেছে কে জানে। হঠাৎ পেছন থেকে কেউ টেনে জড়িয়ে কোলে তুলল আন্দ্রিয়াকে। মেয়েটা ভয় পেয়ে আঁকড়ে ধরে বলিষ্ঠ দেহের মানুষটাকে। এই প্যালেসে তাকে ধরার আর কে আছে অ্যাডুইন ছাড়া? কুইন, কি হয়েছে? মন খারাপ কেন? এই প্রথম অ্যাডুইন তাকে কুইন বলে ডেকেছে। আন্দ্রিয়ার সর্বাঙ্গ শিউরে উঠল অজানা এক অনুভূতিতে। মেয়েটা অসাড় হয়ে যাচ্ছে। আমাকে কুইন বললেন কেন? আমার প্যালেসে আমি কিং আর আমার কুইন থাকবে না তা কি হয়? একসময় ভেবেছিলাম কুইন আসবে না। অবশ্য আমার জীবনে কোনো কুইন আসবে এটা বড় আশ্চর্যের, তাই না? অ্যাডুইন আমাকে কুইন ডেকে ফেললেন। আমি যদি চলে যাই? অ্যাডুইন আন্দ্রিয়াকে নিয়ে গ্লাস দেয়ালের পর্দা সরালো। মুহূর্তে আলোকিত হলো কক্ষটি। অ্যাডুইন বসল সোফায়, সেই সাথে কোলে রাখল আন্দ্রিয়া মেরিকে। কি বললে কুইন? আবার বলো। অ্যাডুইন, আমাকে কুইন ডেকে ফেললেন। আমি যদি চলে যাই? অ্যাডুইন এক ঝলক হেসে আন্দ্রিয়ার ঘাড়ে কামড় বসালো এবং চেপে ধরল আন্দ্রিয়ার পেট। আন্দ্রিয়া মেরি, মাই কুইন, তুমি ছাড়া এই প্যালেসে আর কেউ আসবে না, নেভার এভার। তুমি কি বলেছ মনে নেই তোমার? আমার কাছে বন্দি হতে রাজি, তাহলে প্রস্তুত হও। আন্দ্রিয়া ঘুরে বসল অ্যাডুইনের বুকে হাত ঠেকিয়ে। বলল, আমি আপনার সম্পর্কে জানতে চাই অ্যাডুইন। আমার কিচ্ছু নেই আন্দ্রিয়া। এই যে পশু পাখি, এরাই আমার পরিবার, এরাই আমার সব। আন্দ্রিয়া জানে অ্যাডুইন সহজে বিস্তারিত বলবে না। সে অ্যাডুইনের কাটা হাতে চুমু খেল। ব্যথা আছে কি? কি করে পারলেন নিজেই সেলাই করতে? আমি এসবে অভ্যস্ত। আন্দ্রিয়া অ্যাডুইনের বুকে মাথা রাখল। মুহূর্তে অ্যাডুইনের ভেতরটা অসাড় হলো মন্ত্রশক্তির বলে। কেউ যেন তাকে কুপোকাত করছে। আন্দ্রিয়া মেরি, তুমি কি আমার উপর জাদুবল প্রয়োগ করছো? এই অ্যাডুইন এতটা দুর্বল কি করে হচ্ছে? অ্যাডুইন মনের কথা মনেই রাখল। সে চায় না তার দুর্বলতা খুব বেশি বাইরে প্রকাশ হোক। কুইন, মন খারাপ কেন? অ্যাডুইন, আপনার বাবা মা নেই কেন? আপনি তো আমেরিকান, তাহলে এখানে পড়ে আছেন কেন? তুমি দেখছি পেটের কথা বের করা ছাড়া ক্ষান্ত হবে না। অ্যাডুইন চুমু খেলো আন্দ্রিয়ার ঠোঁটে। মেয়েটা মিষ্টি হেসে অ্যাডুইনের গলা জড়িয়ে ধরল। আমি আপনার সাথে আমাকে জড়াতে চাই, তাহলে কি জানার অধিকার নেই? আছে কুইন, তাহলে কেন বলছেন না? আমার বাবা ছিল আমেরিকান আর মা বাংলাদেশি। বাবা মায়ের বিয়ের ব্যাপারটা না বলি, সেসব আমি কিছুই জানি না। জন্মের পর আমি আমেরিকায় থাকতাম। আমার বেড়ে ওঠা ওখানেই। হঠাৎ মা আমাকে নিয়ে দেশে চলে আসেন। এর কয়েক মাস পর বাবা আসেন বাংলাদেশে। আমাদের নতুন করে সব শুরু হয়। এই দেশে বাবা নিজের ব্যবসার জন্য চেষ্টা করতে থাকেন। অল্প সময়ে তিনি সফলতাও পান। আমার মা ছিলেন ভীষণ রাগী আর বাবা নরম মনের। মা যা বলতো বাবা তাই সই, এক কথায় বউ ভক্ত। আমি আমি ছিলাম আমাদের পরিবার ভাঙার মূল কারিগর। অ্যাডুইন থেমে গেল। অতীত ভাবতে চায় না সে। অতীত ভাবলেই রাতের ঘুম হারাম হয়। সারা শরীরে ছড়িয়ে পড়ে নামহীন অশান্তি। আন্দ্রিয়া অ্যাডুইনকে ভরসা দিল। থামলেন কেন? শুনতে চায় অ্যাডুইন। আমি ছিলাম ইন্ট্রোভার্ট, সহজেই কারো সাথে মানিয়ে উঠতে পারতাম না। আমেরিকায় আমার যা 2-4 জন বন্ধু ছিল, কিন্তু এই দেশে এসে আমার কোনো বন্ধুই হয়নি। আমি ভিড় কিংবা অতিরিক্ত মানুষের সামনে যেতেও চাইতাম না। আমার কেমন যেন লজ্জা লাগে, অস্বস্তি ফিল হয়। এখানে আমার কোনো বন্ধু হয়নি। জানো, সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। শত শত বাঙালির ভিড়ে আমি দেখতে অন্য রকম। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাতো।
একে তো মানুষ দেখলে আমার অস্বস্তি হতো, তার উপর সবার চাহনি বলা বলি আমার ইরিটেটিং ফিল করাতো। জানি এসব স্বাভাবিক ব্যাপার স্যাপার, কিন্তু আমার জন্য নয়। আমি শতকের মাঝে একজন খুঁজি, যার সাথে আমি কমফোর্টেবল ফিল করব। স্কুল জীবন আমি বড্ড বৃতৃষ্ণায় কাটিয়েছি। হঠাৎ করেই বাংলা পড়ার চাপ। খুব ভালোভাবে বাংলা বলতেও পারতাম না। বাবা চাইতেন ইংলিশ মিডিয়াম, কিন্তু মা বাবার কথার পাল্টা কাজ করে বাংলা মিডিয়ামেই ভর্তি করালেন। আমার ছোট্ট মস্তিষ্কে সব কিছুই চাপ মনে হতো। শহরের বেস্ট স্কুলে পড়েছি, আর তখন শহরের বেস্ট কলেজেও ভর্তি হলাম। মাঝামাঝিতে আমার একদল বন্ধু হলো। তারা আমার সাথে বন্ধুত্ব করার কারণ হলো নোটস নেওয়া। আমি পড়াশোনায় তখন অ্যাক্টিভ ছিলাম। রেজাল্ট অনেক ভালো হতো। ধীরে ধীরে তাদের সাথে আড্ডা দিতে শুরু করি। রাতে ক্লাবে যেতাম। আর একদিন তারা আমাকে অচেনা এক জগতের সন্ধান দেয়। সেটা হলো মাদক। প্রথম প্রথম দেখতাম তারা মাদক খেত। এতে আমার মাথা ব্যথা ছিল না। বড়লোক ঘরের ছেলে মেয়ে এসব করবে, অস্বাভাবিক কিছু না। তাদের পাল্লায় পড়ে আমিও খেতে শুরু করলাম। পরবর্তীতে খেয়াল করলাম তারা আমার কাছ থেকে টাকা নিতে শুরু করে। আমিও অন্ধ ছিলাম। ভাবলাম বন্ধু, আর বন্ধুদের তো টাকা দেওয়াই যায়। আমার বাবা টাকা দিতে কখনো কার্পণ্য করেননি। বাবার ব্যবসা তখন ভীষণ ভালো চলতো। ওদের সাথে চলতে চলতে আমি মাদকে আসক্ত হলাম। শুধু আসক্ত নয়, ভয়াবহ আসক্ত। একদিন বন্ধুদের সাথে এসব নিয়ে ঝগড়া হয়। বেখেয়ালি হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দলের একজনকে মারি। সেই ছেলেটার অবস্থা এতটাই খারাপ ছিল, বাঁচবে কি মরবে তার নিশ্চয়তা ছিল না। আন্দ্রিয়া আঁতকে ওঠে, খামচে ধরে অ্যাডুইনের শার্ট। তারপর কি হলো? ওরা ছিল প্রভাবশালী। কেস মামলার সব দিক থেকে আমি ফেঁসে গেলাম। প্রত্যেকটা বন্ধু আমার বিরুদ্ধে কথা বলেছে। এটাও বলেছে আমি নাকি ওদের মাদক সম্পর্কে ধারণা দিয়েছি। আমি নাকি ওদের মাদকে আসক্ত করেছি। হাউ ফানি! সত্য মিথ্যার বেড়াজালে আমাকে জেলে থাকতে হয়েছে 2 দিন। তারপর বাবা অনেক চেষ্টার পর আমাকে ছাড়িয়ে আনেন, রিহাবে পাঠিয়ে দেন। সত্য মিথ্যা কেউ শুনতে চাইল না। সবার চোখে আমি হলাম অপরাধী। আমি সেই সময়টাতে আমার বাবাকে দেখেছি, তিনি কতটা অসহায় লজ্জা চোখে তাকাতেন। আর মাকে দেখেছি তিনি কতটা অসহায় ছিলেন। অনেকটা সময় জীবন থেকে চলে গেল। আমি রিহাব থেকে বের হয়ে দেখা পেলাম মামার। তিনি আমাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেখলাম বাবা মায়ের সাজানো সংসার যে বাড়িটায়, সেই বাড়িতে কেউ নেই। কেউ না। বাবা নাকি স্ট্রোক করে ঘুমের মাঝেই মারা গেছেন। আর মা? আপনার মা কোথায় ছিল অ্যাডুইন? মা নতুন বিয়ে করেছেন। আন্দ্রিয়া থমকে গেল। ভিজে গেল তার 2 গাল। আপনার মা আপনার কথা ভাবল না অ্যাডুইন? বাকি কথা বলতে চাই না। ভাল লাগছে না আন্দ্রিয়া, একটু কাছে এসো। আমি তো কাছেই। অ্যাডুইন 2 হাতের বন্ধনীতে আঁকড়ে ধরল আন্দ্রিয়াকে। মেয়েটার ছোট্ট দেহ অ্যাডুইনের বুকে বন্দি হলো। আমার এতটা কাছে চাই আন্দ্রিয়া মেরি, মাই কুইন। পায়ের ব্যথায় পা খুঁড়িয়ে হাঁটছে অ্যাডুইন। হাতটাও প্রচণ্ড ব্যথা করছে। শরীরের সমস্ত শক্তি ধীরে ধীরে যেন শেষ হতে চলেছে। আন্দ্রিয়া ঘুমিয়ে গেছে অ্যাডুইনের বুকে। সারা রাত মেয়েটা ঘুমায়নি। ভোরে বের হবে বলে কতটাই না চিন্তিত ছিল, অথচ আজ আর যাওয়া হলো না। অ্যাডুইন আন্দ্রিয়ার মাথায় হাত বুলিয়ে গালে চুমু খেলো। তার পাশেই শুয়ে আছে ব্রাউন কালার একটা পার্সিয়ান বিড়াল। ওর নাম নাট। অ্যাডুইন নাটকে টেনে এনে কোলে তুলল। নাট, তুমি আমার কুইনের পাশে কেন শুলে? বউয়ের কাছে যাও। মাফিন তোমার বউ ভুলে গেলে তুমি? মিয়াও মিয়াও। কি মিয়াও? মাফিন তোমাকে কি পাত্তা দিচ্ছে না? লেগে থাকো, পাত্তা দিতে বাধ্য হবে। অ্যাডুইন নাটকে ছেড়ে দিল। আন্দ্রিয়াকে রেখে চলে গেল নিজের কক্ষে। আন্দ্রিয়া এখন ঘুমে আছে। যা করার এক্ষুনি করতে হবে। দ্রুত পকেট থেকে ফোন নিয়ে ফোন করলো তার বন্ধু অভ্রকে। আধা ঘন্টার মধ্যেই অভ্র এসে পৌঁছে গেল অ্যাডুইনের প্যালেসে। বিশাল দরজা খুলে অভ্রকে দেখেই কিঞ্চিত হাসল অ্যাডুইন।
অভ্রের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল ওষুধের প্যাকেট। অ্যাডউইন আদেশের সুরে বলল, এবার যাও। জামো কিল্লাই, তোয়ার বাইতাইলে খালি হাড় কর্নেল্লাই বিদিশা হইয়া যাও। তুমি মিয়া এক কান বেশি কিপটা। অভ্র কথার মাঝে অ্যাডউইনকে সরিয়ে ভেতরে প্রবেশ করল। অভ্র নোয়াখালীর ছেলে। তার মুখে নোয়াখাইল্লা কথাগুলো অ্যাডউইনের মোটেও পছন্দ না। আর তাই অভ্র অ্যাডউইনকে বিরক্ত করতে প্রতি সাক্ষাতেই নোয়াখালী ভাষায় কথা বলে। অ্যাডউইনকে বিরক্ত করে। এদিকে আন্দ্রিয়া ঘুমিয়েছিল বলেই অ্যাডউইন অভ্রকে ডেকেছে, কিন্তু অভ্র যে প্যালেসে ঢুকে যাবে তা সে ভাবতেও পারেনি। ভেবেছিল অভ্রকে আজ কিছুতেই ঢুকতে দেবে না। অভ্র, এখান থেকে যাও। ওষুধের প্রয়োজন ছিল, পেয়েছি, এখন যাও। হাইত বই কাইটলা কেননে? উফ, চুপ করবে, কান ধরে যায়। ধরুক তোয়ার কান, তোয়ারে আর কতকাল ধরিয়াই দেখমু। জিয়ান জিগাইছি হিয়ান কও। বলতে আমি ইচ্ছুক নই। অ্যাডউইন রাগ দেখালো। অভ্র অবশ্য এসব রাগকে মোটেও পাত্তা দেয় না। অভ্রের সাথে অ্যাডউইনের পরিচয় বাংলাদেশে আসার পর থেকেই। অ্যাডউইনের পাশের বাসায় ভাড়া থাকত অভ্রের পরিবার। শুরুতে একটা বল নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়াটা এমন পর্যায়ে যায় অভ্র ইট মেরে অ্যাডউইনের মাথা ফাটিয়ে দেয়। এরপর থেকে অ্যাডউইন অভ্রকে এড়িয়ে চলে। অভ্রকে মোটেও পছন্দ করে না। কিন্তু ছটফটে অভ্র অ্যাডউইনকে কিছুতেই ছাড়ে না। সে ছোটবেলার সম্পর্ক এখনও টেনে টুনে চলছে, আরও চলবে। কিয়া জিগাইছি হুনো না, বইয়ের ইয়ান কাটলা কেননে? সে অনেক কাহিনী, পরে বলবো। তো আর হাফ গুনারে হরাইয়া রাখো, আর কিন্তু হাফ দেখলে ডর লাগে। তোমাকে কামড় দিলে বেশি খুশি হব। ভাবছি একটা অ্যানাগনটা আনবো, কি বলো? ওমা, আই কিচ্ছি, খালি আর হিসে লাগো কে? দিন দিন বন মানুষ হইয়া যাওয়ার তোয়ারে লাগবো বনমাইন্সের মতো। ওমা, তা না, তোয়ারে লাগে সেক্সি। শাট আপ অভ্র। হঠাৎ ভেসে এলো আন্দ্রিয়ার চিৎকার। এই প্যালেসে অ্যাডউইন ছাড়া কেউ থাকে না। তাহলে মেইলি চিৎকার কোথা থেকে আসছে? অভ্র চমকে যায়। অ্যাডউইনকে কিছু বলার আগে ছেলেটা দৌড়ে দোতলার দিকে যায়। অভ্র দাঁড়িয়ে না থেকে অ্যাডউইনের পেছনে ছুটতে শুরু করে। অভ্র কিঞ্চিত অবাক হয় যে যে ছেলে এতক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সেই ছেলে এখন দৌড়াচ্ছে। ইন্টারেস্টিং। অ্যাডউইন কক্ষের দরজা খুলেই ছুটে গিয়ে আন্দ্রিয়াকে জড়িয়ে ধরল। কি হয়েছে কুইন, কাঁপছো কেন? ওটা ওটা আমার মাথায় বসেছিল। অ্যাডউইন বিছানায় তাকালো। একটা সুগার গ্লাইডার পিটপিট চোখে তাকিয়ে আছে। নিশ্চয়ই আন্দ্রিয়ার চিৎকারে সেও ভয় পেয়েছে। আন্দ্রিয়া, ওটা সুগার গ্লাইডার, তোমাকে কিচ্ছু করবে না। অ্যাডউইন আন্দ্রিয়ার কপালে চুমু খেলো। মেয়েটাকে জড়িয়ে ধরল বুকের মাঝে। অভ্র যেন আকাশ থেকে পড়েছে। এসব কি হচ্ছে? কি দেখছে সে? অভ্র কক্ষে প্রবেশ করল এবং অ্যাডউইনের উদ্দেশ্যে অবাক কণ্ঠে বলল, তোয়ার লাং আছে? অভ্রের আগমন ছিল আন্দ্রিয়ার কাছে মরুভূমিতে বৃষ্টির সমতুল্য। সে তো জানে এখানে কেউ আসে না। তাহলে উনি কে? অপরদিকে অভ্রের অনুভূতিও একই রকম। অ্যাডউইন একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। হোয়াট দ্য? অভ্র মুখ ফুটে কিছু বলার আগে অ্যাডউইন কটমটে চাহনি নিক্ষেপ করে বলে, কি বললে? তোয়ার লাঙাইলো কোনাত্তুন? হোয়াট দ্য ফাক? অ্যাডউইন এক প্রকার ঝাঁপিয়ে পড়ল অভ্রের উপর। ছেলেটার কলার টেনে ধরে গলা চেপে ধরল। অ্যাডউইন, ছাড়ো, লাগছে আমার। আন্দ্রিয়া কি করবে ভেবে পেল না। সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো মতে দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে জামার সাথে পা লেগে ফ্লোরে উল্টে পড়ল। অ্যাডউইন অভ্রকে ছেড়ে দ্রুত আন্দ্রিয়াকে কোলে তুলে নিল। আন্দ্রিয়া নিজের ব্যথাকে চেপে রেখে চুপচাপ দাঁতে দাঁত চেপে রইল। কিন্তু অ্যাডউইন ঠিকই বুঝে ফেলল তার কুইনের কষ্ট। কোথায় ব্যথা লেগেছে কুইন? পায়ে? ইস, দেখি। অ্যাডউইন ব্যতিব্যস্ত হলো। আন্দ্রিয়ার পা টেনে এনে নিজের কোলে বসালো। কুইন, কথা বলো, কোথায় লেগেছে? অ্যাডউইনের অতিশয় ব্যস্ততা আন্দ্রিয়াকে লজ্জায় ফেলে। অভ্র নিজেকে সামলে অ্যাডউইনের পাশে দাঁড়ায় এবং দ্বিধাবোধে প্রশ্ন করে, অ্যাডউইন, হু ইজ শি? শি ইজ মাই কুইন। হোয়াট?
সিরিয়াসলি? ইয়েস। অভ্র চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। কি মনে করে যেন অ্যাডউইনের কথাটা মজা ভেবে হাসতে হাসতে একটা চেয়ারে বসে পড়ল। তার হাসি দেখে আন্দ্রিয়া ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। তোয়ার মতন বনমাইনসিরে কে বিয়া কইরব? অভ্র, মুখ সামলে কথা বলো। না না, তোয়ারে বন মানুষ কন যাইতো না। তুমি মিয়া সেক্সি আসো। অ্যাডউইন অভ্রের হাত টেনে রুমের বাইরে আনলো। রাগে ক্ষোভে অ্যাডউইনের পায়ের ব্যথাটা কোথায় যেন উধাও হয়ে গেল। নিচে নেমেই অভ্রকে প্যালেস থেকে বের করতে চাইল অ্যাডউইন, কিন্তু তার হলো না। অভ্র যে পরিমাণে তেরা মানুষ তার সাথে কোনো কালেই অ্যাডউইন পেরে ওঠে না। অভ্র স্বাভাবিক হলো এবং অ্যাডউইনকে প্রশ্ন করল, মেয়েটা কি অ্যাডউইন? আন্দ্রিয়া মেরি, আমরা বিয়ে করব। এই ছেলে, নিজের বয়স কি ভুলে গেছো? মনে করিয়ে দেব। কি যেন নাম বললে? ও, আন্দ্রিয়া মেরি। আন্দ্রিয়া জানে তোমার বয়স? কথাটা এমনভাবে বলছো আমি যেন 40-এর বুড়ো। আমি আর তুমি একই বয়সী, তাহলে তুমি বিয়েও করছো না, আবার আমার পেছনে পড়েছ। আরে, আমি তো আর এমন বাচ্চা মেয়ে বিয়ে করতে যাচ্ছি না। সে বাচ্চা নয়, বিয়ের বয়স হয়েছে। অভ্র আর চোখে তাকিয়ে দেখে আন্দ্রিয়া আসছে। অভ্র পুনরায় অ্যাডউইনকে খোঁচাতে বলে, তোর মতো কটকইটটা বুড়া যদি এইকা জোয়ান মাইয়া বিয়া করে, তাইলে তো এই গান সার্থক। কি কও, গান গাইতাম নি? শাট আপ অভ্র। অভ্র কি অ্যাডউইনের কথা মানে? মোটেও না। সে বেশ জোরেই গেয়ে উঠল, কাশিতে কাশিতে বুইড়ার লুঙ্গি যায় খুলিয়া। অভ্র, আই কিল ইউ। বাকি লাইন বলতে দাও। অ্যাডউইন আন্দ্রিয়াকে দেখে অভ্রকে ইশারা করল চুপ থাকতে। আন্দ্রিয়া এসে বসল অ্যাডউইনের পাশে। উনি কে অ্যাডউইন? আন্দ্রিয়ার প্রশ্নে অ্যাডউইন প্রত্যুত্তর না করলেও অভ্র ভীষণ আগ্রহী আন্দ্রিয়ার সাথে পরিচিত হতে। হ্যালো, আমি অভ্র মাহমুদ। তুমি? মুসলমান? জি। আমি আন্দ্রিয়া মেরি। এখানে কি করে এলে? না মানে অ্যাডউইনের মতো বন মানুষের সাথে কি করে থাকছো? অ্যাডউইন কিছুটা বিরক্ত হলো। আন্দ্রিয়ার সম্মুখে বাধা হয়ে বসে পড়ল সে। অ্যাডউইন চায় না অভ্র ভালোভাবে আন্দ্রিয়াকে দেখতে পাক। অ্যাডউইনের আবার হিংসাত্মক মনোভাব বেশি। সে নিজের জিনিস নিয়ে একটু বেশি হিংসায় ভোগে। অ্যাডউইন প্রচণ্ড বিরক্ত কণ্ঠে শুধায়, অভ্র প্লিজ চুপ করো। আন্দ্রিয়া এতক্ষণ সন্দিহান দৃষ্টিতে অভ্রের পানে তাকাচ্ছিল। সে কোথায় যেন অভ্রকে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে? কোথায়? আন্দ্রিয়া যখন ভাবনায় মশগুল তখনই অভ্র পাল্টা প্রশ্ন করল, আন্দ্রিয়া, কি ভাবছ? আপনাকে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। আমি মডেল অভ্র। তুমি আমাকে দেখবে অস্বাভাবিক কিছু নয়। আমার নিজস্ব ব্র্যান্ড আছে। আমার ব্র্যান্ডের আমিই মডেল। এছাড়া আমার টুকটাক অন্য ব্র্যান্ডের সাথেও কাজ করা হয়। আন্দ্রিয়া এক প্রকার লাফিয়ে উঠল। সে এবার বুঝতে পারছে অভ্রকে সে কোথায় দেখেছে। আন্দ্রিয়ার চকচকে আগ্রহ ভরা চাহনি অ্যাডউইনের মোটেও সহ্য হলো না। জ্বলে উঠল তার দুই চোখ। চিনচিনে ব্যথায় বুকটা কেমন ভারী হয়ে উঠছে। হ্যাঁ, মনে পড়েছে। আপনাকে আমি অনলাইনেই দেখেছি। অ্যাডউইনকে বলেছি আমার ব্র্যান্ডের মডেল হতে। তাকে নিয়ে ফটোশ্যুট করালে সবার নজরে আসবে। হ্যাঁ তাই তো। অ্যাডউইন, আপনি রাজি হচ্ছেন না কেন? আন্দ্রিয়া, তুমি থামবে? উপরে যাও। অ্যাডউইন দাঁতে দাঁত চেপে বলল। আন্দ্রিয়া আর বসল না। সে অ্যাডউইনের কথায় বাধ্য মেয়ের মতো উঠে যেতেই অভ্র বলল, আন্দ্রিয়া, তুমি মডেল হবে? বেশি না, একবার চেষ্টা করো। আন্দ্রিয়া ঘুরে দাঁড়ালো। এ তো সুযোগ্য অফার। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝেই সে ভাবে একবার, শুধু একবার অডিশন দিলেই সে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া শ্যালমী সবসময় বলে, আন্দ্রিয়া মেরি, আপনি সিনেমায় গেলে বাকি নায়িকাদের কপাল পড়বে। খুশিতে যখনই আন্দ্রিয়া হ্যাঁ বলতে যাবে ঠিক তখনই অ্যাডউইন করে বসল এক অবিশ্বাস্য কাজ। হলরুমে সাজানো একটি গাছে পেঁচিয়েছিল নির্বিষ লাউডসার সাপ। সাপটি দেখতে চকচকে সবুজ এবং তার দেহ গঠন ফিনফিনে। অ্যাডউইন সাপটিকে হাতের মুঠোয় পুরল এবং অভ্রের মুখে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে মুখ চেপে ধরল।
একে তো অভ্র সাপ দেখলেই ভয় পায়, তার উপর তার মুখের ভেতর সাপ। আতঙ্কে চেঁচিয়ে উঠল আন্দ্রিয়া। অভ্রের চাহনি দেখে মনে হলো এক্ষুনি তার মুখের ভেতর বোমা ব্লাস্ট হয়েছে। অ্যাডউইন, অ্যাডউইন, ওনাকে ছেড়ে দিন, সাপটা কামড়ে দেবে। হবে মডেল? না না, আমি মজা করছিলাম। অ্যাডউইন বাঁকা হাসল। অভ্রের মুখ থেকে টেনে বের করলো চিকন লাউডগা সাপটা। অভ্র দ্রুত মুখে হাত চেপে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। কি অদ্ভুত ছেলে রে বাবা। অ্যাডউইন আন্দ্রিয়ার দিকে ঝুঁকে এলো। মেয়েটার ঠোঁটে ঠোঁট মিশিয়ে বলে, মাই কুইন, আমি ছাড়া আর কিছু নিয়েই ভাববে না তুমি। নিজের রুমে যাও। আন্দ্রিয়া কি প্রতিক্রিয়া জানাবে ভেবে পেল না। মেয়েটা চুপচাপ হেঁটে চলে গেল উপরে। পেছন থেকে অবশ্য একবার অ্যাডউইনকে দেখতে ভুলল না সে। বৃষ্টি নেই, বাইরে ঝড় বইছে। ঝড়ের তাণ্ডবে পরিবেশ পরিস্থিতি কেমন যেন হয়ে উঠেছে। বজ্রের শব্দর থেকে কেঁপে উঠছে সকলে, তবে পাপেটের পাতালপুরিতে সেসব কিছুই শোনা যাচ্ছে না। গভীর রাতে পাপেট পাতালে প্রবেশ করল পা খুঁড়িয়ে খুঁড়িয়ে। সোডিয়ামের আলোতে মায়া পাপেটকে দেখেই কেঁপে উঠল। মেয়েটার আতঙ্কিত চাহনিতে পাপেট ভীষণ মজা পেল। সে বসল মায়ার পাশে। আমি সাধারণত একটা মেয়েকে 2 দিনের বেশি ভোগ করি না। আজ তোমার দ্বিতীয় দিন। মায়া মুখ ফুটে কিছু বলতে চাইল, কিন্তু মুখ বাঁধার কারণে কিছুই বলতে পারছে না। পাপেট মায়ের মুখটা খুলে দিল এবং নিজের গায়ে থাকা শার্ট প্যান্ট খুলতে শুরু করলো। মায়া লজ্জায় আহাজারিতে চোখ খিচে বন্ধ করতেই পাপেট চাপা হেসে বলল, লুক অ্যাট মি। মায়া কিছুতেই তাকালো না পাপেটের পানে। এতে পাপেটের রাগের মাত্রা বাড়ল। পাপেট নিজের রাগকে কিছুতেই সংবরণ করতে পারে না। সে চেঁচিয়ে বলল, আই সেড লুক অ্যাট মি। মায়া থরথর করে কাঁপতে থাকে, তবুও তাকায় না পাপেটের পানে। এ যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মাঝে। পাপেট কিছুতেই হেরে যাওয়ার লোক নয়। মনে মনে বিশ্রী হাসল সে। তাকাবে না? যখন তাকাবে না ঠিক আছে, এই চোখ থেকে কী লাভ? পাপেট টেবিল থেকে একটা কলম হাতের মুঠোয় পুরল। কালবিলম্ব না করে মায়ার 2 চোখে একের পর এক ঘাই দিতে থাকল। পাপেট থামছে না। তার হাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মায়ার চোখে ঘাই দিচ্ছে। এদিকে মায়ার ছটফটে চিৎকার আহাজারিতে পাপেট তৃপ্তির হাসি দিচ্ছে। তার হাত এবং শরীরের বিভিন্ন অংশে রক্তের ছিটা লেগে আছে। সে কি বীভৎস দৃশ্য! অক্ষিকোটরে থাকা মায়ার 2টো চোখ ঘেটে আছে। পাপেট বসল চেয়ারে। মায়ার অনাবৃত সারা দেহে হাত বুলিয়ে নিজেকে প্রস্তুত করে নিল। আজকেও তার সাথে ব্যতিক্রম হলো। তার দেহ কিছুতেই সায় দিচ্ছে না। নিজের দুর্বলতার ব্যাপারটা কিছুতেই মানতে চায় না পাপেট। আর জেদের বলি হলো মায়া। এক প্রকার নিজের দেহের সাথে জোর খাটিয়ে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলো পাপেট। এভাবে পেরিয়ে গেল অনেকটা সময়। মায়ার শরীরে সারা শব্দ নেই। মেয়েটা কি মরে গেছে? মায়া ফুল বিক্রেতা। সে যে নিখোঁজ তাতে কারো মাথা ব্যথা নেই। পুলিশের কাছে জানানো হলেও পুলিশ তাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। একটা ফুল বিক্রেতা মেয়ে এই সমাজে খুব বড় কেউ হয়ে গেল। হু, মায়ার জন্য আহাজারি করছে শুধু তার মা, আর কেউ না, কেউই না। পাপের চেয়ার থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে গেল এবং ফিরে এসে বসল একটা তুলি এবং ক্যানভাস নিয়ে। চকিতে থাকা ধারালো চকচকে ছুরিটা হাতে তুলে নিয়ে মায়ার পেট কাটতে শুরু করলো। যখনই রক্তের স্রোতে সব কিছু ভেসে যাচ্ছিল, তখনই সেই রক্ত দিয়ে ক্যানভাসে একটি মেয়ের উলঙ্গ দৃশ্যের ছবি আঁকতে ব্যস্ত হয়ে পড়ল পাপেট। সে যখন ছবি আঁকছিল তখন তার চোখে মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। ছবি আঁকা শেষে ক্যানভাসটা ঝুলিয়ে দিল দেয়ালে এবং চাপা সুরে বলল, দিস সোসাইটি মেড মি এ গোস্ট। পাপেট ফিরে এলো মায়ার কাছে। শেষবারের মতো আরেকবার মায়ার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলো। একটা মৃত দেহের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পাপেটের মোটেও ভয় লাগলো না। নিজের পরিপূর্ণ খায়েশ মিটিয়ে চাপাতির সাহায্যে কেটে ফেলল মায়ার মাথা। ইয়েস পাপেট, আরেকটা ট্রফি জিতেছে।
সে খুশিতে তার পোষা কুকুরদের দারুণ ভোজন বিলাস করানোর সিদ্ধান্ত নিল। পাপেট শুরু করে তার কাজ। ধারালো ছুরির সাহায্যে কুচি কুচি করতে থাকে মায়ার দেহে থাকা সমস্ত মাংস। আন্দ্রিয়া নিখোঁজ নয়, বাড়ি থেকে পালিয়েছে। যে নিখোঁজ হয় তার খোঁজ পাওয়া সম্ভব, কিন্তু যে স্বেচ্ছায় নিজেই পালিয়ে যায় তাকে কি করে পাওয়া যাবে? আমাকে একটু বলবেন? আন্দ্রিয়ার বড় চাচা সোয়ান বেশ আফসোস নিয়ে সন্দিহান কণ্ঠে শুধালেন। তার কণ্ঠে ভেসে উঠছে হতাশা, ভয়, সংশয়। গত কয়েকটা দিন কতটা দুর্বিষহ কাটছে তা কি করে আর বলে বোঝানো সম্ভব। আদরের আন্দ্রিয়া জেদ দেখিয়ে কোথায় গেল, আদৌ গেল নাকি বিপদে পড়ল, তার উত্তর জানা নেই কারোরই। আন্দ্রিয়ার বড় চাচা সোয়ান ভীষণ ব্যস্ত মানুষ। ব্যবসার কাজে তিনি বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন। হঠাৎ আন্দ্রিয়ার নিখোঁজ সংবাদ পেয়ে তিনি ছুটে এসেছেন। দেশে মেয়েটাকে খুঁজতে কম চেষ্টা চালাচ্ছেন না। সেই সাথে পুলিশ তো আছেই। পুলিশ নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আজ তিনি ঢাকা এসেছেন আন্দ্রিয়ার দলের একজন বন্ধুর পরিবারের সাথে যোগাযোগ করতে, কিন্তু সেখানেও আন্দ্রিয়া নেই। সেই সুযোগে তিনি নিজ শহরে ফেরার আগে মার্ভেলাস প্রতিষ্ঠানে এসেছেন, উদ্দেশ্য এখানকার যে স্যাররা আন্দ্রিয়াকে চেনেন তাদের সাথে আলাপ করা। অ্যাবাকাসের শিক্ষক মার্টিনের সাথে আন্দ্রিয়ার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শুধু আন্দ্রিয়া নয়, তিনি সবাইকে সমান গুরুত্ব এবং বন্ধুত্বের চোখে দেখেন। মার্টিন কফিতে চুমুক দিলেন এবং চিন্তিত হয়ে বললেন, আন্দ্রিয়ার মিসিং নিয়ে আপনি শুরু থেকে একবার বলুন, দেখা যাক আমরা এর কোনো সমাধান পাই কিনা। সোয়ান দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বলতে শুরু করেন, আন্দ্রিয়া আমাদের জানায় সে বন্ধুদের সাথে ব্যাংকক যাবে। যেহেতু তার পাসপোর্ট করাই আছে, তাই তার সাহস এই ব্যাপারে দ্বিগুণ বেড়ে গেল। ওর পাসপোর্ট করার কারণ, কয়েক মাস আগে আমরা সপরিবার দেশের বাইরে গিয়েছিলাম আমার বড় ছেলের বিয়েতে। সে দেশের বাইরে একজন কানাডিয়ান মেয়েকে বিয়ে করেছে। ওকে, তারপর? আন্দ্রিয়া অনেক জোরাজুরি করলেও আমি কিংবা আমার পরিবার কেউ তাকে ছাড়তে রাজি হইনি। হঠাৎ সেদিন সকালে আমার ওয়াইফ মানে আন্দ্রিয়ার বড় চাচি ওর টেবিলে একটা চিঠি পায়। সেখানে স্পষ্ট বিবৃতিতে লেখা সে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানানোর প্রয়োজন বোধ করছে না। সময় হলেই আমরা জানতে পারব। পেন্টিং শিক্ষক গ্রেস বিচলিত হলেন। এইটুকুনি মেয়ের এতটা দুঃসাহস? পরিবারের বাইরে এত দূর যাওয়ার সাহস করে? নিশ্চয়ই বন্ধুরা মেয়েটার মাথা বিগড়ে দিয়েছে। তাছাড়া আন্দ্রিয়া যে ছটফটে মেয়ে এই সম্পর্কে তার বাকি দুই শিক্ষক মার্টিন ও ডেরিক আগেই বলেছে। তবে মেয়েটা যে ঘাটতারা তা ইতিমধ্যে গ্রেস ভালো করেই বুঝতে পারছে। এইটুকুনি মেয়ে কিনা পুরো পরিবার, শিক্ষক, পুলিশ সবাইকে চিন্তায় ফেলে বাড়ি ছাড়ল। গ্রেস নিজের ভাবনা কথার মাধ্যমে প্রকাশ করলেন না। তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। ভায়োলিনের শিক্ষক ডেরিক চিন্তিত কণ্ঠে বলেন, ওর বন্ধুদের বাড়িতে যান। একা যাবেন না, পুলিশ নিয়ে যাবেন। গিয়েছিলাম। ওর বন্ধুরা ব্যাংকক যাওয়ার কথা থাকলেও ওরা কেউই যায়নি। মূলত দলের একজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আর তাই তাদের এবারের ট্যুর বাতিল। তাহলে আন্দ্রিয়া কোথায়? একই প্রশ্ন তো আমারও। ব্যাপারটা এমনও তো হতে পারে আন্দ্রিয়া মিথ্যে বলেই বাড়ি ছেড়েছে। সেসব আমি জানি না। আপাতত আমি আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। সবার মাঝেই ছেয়ে গেল নীরবতা। একবার ভাবছে আন্দ্রিয়া হয়তো বিপদে পড়েছে, আবার মনে হচ্ছে মেয়েটার স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছে। যদি কিডন্যাপ হতো তবে নিশ্চয়ই মুক্তিপণ চেয়ে ফোন করা হতো। কি হচ্ছে কি, কেউ সেটা বুঝতে পারছে না। নিস্তব্ধ রাত। সারাটা প্যালেস এখন নীরবতায় ঘিরে আছে। অ্যাডউইনের প্রিয় পশু পাখিরা ঘুমে বিভোর। অ্যাডউইন একটু আগে বাইরে পাহারা দেওয়া শেফার্ড কুকুরগুলোকে খাবার দিয়ে এসেছে। এরা বর্তমানে পুরো প্যালেসের বাইরে পাহারায় নিয়োজিত। বাইরে কোনো অপরিচিত লোক এলেই তার উপর আক্রমণাত্মক হয়ে উঠবে। সেই সাথে কামড়ে ছিঁড়ে খাওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত। এই যে এত বাড়তি নিরাপত্তা, কার জন্য? আন্দ্রিয়া মেরি যে এই প্যালেসে আছে তা তো আততায়ীরা জানেই।
একমাত্র আন্দ্রিয়ার নিরাপত্তায় অ্যাডুইনের এত আয়োজন। অ্যাডুইন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বসল তার ডেস্কটপে। আজ রাতে জরুরি আলোচনা আছে জনাব রনের সহিত। অ্যাডুইনের সাথে ভিডিও কলে আলাপ চলছে জনাব রনের। তিনি তার সমস্যার কথা অ্যাডুইনকে জানাচ্ছেন। অ্যাডুইন বেশ মনোযোগ সহকারে সেসব শুনছে। কথার মাঝেই অ্যাডুইন বলল, রন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট টু কিল হিম। কথার মাঝেই উত্তেজিত হয়ে পড়লেন জনাব রন। তাতে অবশ্য অ্যাডুইন বাঁকা হাসল। রাগের মাথায় খুন করতে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু খুন করে কি মজা। অ্যাডুইন ধূপ করে নিভে গেল। চোখে মুখে ফুটিয়ে তুলল হিংস্রতা। মিস্টার রন, আমি কিছু বলতে চাই। বলবো? অবশ্যই অ্যাডুইন, আমি শুনতে চাই তোমার কথা। প্রতারকদের খুন করে কী লাভ? মরে যাবে, কাহিনী শেষ। এতে কি আনন্দ হবে? আপনি যদি দ্বিগুণ আনন্দ পেতে চান তবে আমি বলবো আপনি সেই প্রতারককে পঙ্গু করার ব্যবস্থা করুন। এমনভাবে পঙ্গু করবেন যেন নিজের স্থানে পুনরায় ফিরে আসতে না পারে। চোখ গেলে দিতে পারেন। না থাক, এতটা কষ্ট করা লাগবে না। চোখ বরং উপড়েই ফেলা হবে। কিংবা একটা হাত একটা পা কাটতে পারেন। আমি তো নর্মাল কিছু উদাহরণ দিলাম। আপনার সিদ্ধান্ত জানানোর পর কিছু এক্সট্রা বুদ্ধির কথাও বলতে পারি। প্রতারকটাকে সবচেয়ে বড় আঘাত দেওয়া যাবে তার কাছের মানুষের মাধ্যমে, তাই না মিস্টার রন? জনাব রন মধ্যবয়স্ক লোক। তিনি অ্যাডুইনকে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য পছন্দ করেন। যে কোনো সমস্যা কিংবা জরুরি যুক্তি পরামর্শে তারা একই সঙ্গে কাজ করেন। রন কিছুটা সময় চুপ রইলেন। হঠাৎ কিঞ্চিত হেসে মাথা নেড়ে বললেন, আই লাইক ইউ অ্যাডুইন। আমরা তাহলে আরেকটা ব্লাডি প্রজেক্ট হাতে তুলতে যাচ্ছি। ইয়েস। আপনাকে আমি সাজেস্ট করব রাশিয়ান কিছু গ্যাংস্টারের মাধ্যমে কাজটা করান। তারা কি বিশ্বস্ত? ইয়েস। তুমি চলে এসো অ্যাডুইন। আমরা বরং খুশি মনে একসাথে ওয়াইন হাতে চিয়ার্স করব। অ্যাডুইন ঠোঁট উল্টে বলল, সরি মিস্টার রন, তা হচ্ছে না। জরুরি কাজে বাংলাদেশেই থাকতে হবে। আমি বরং আপনার বাকি কাজটা নিজ দায়িত্বে করে দেব। অবশ্যই। কাজ শেষ হলে তোমার জন্য স্পেশাল গিফট। অ্যাডুইন। রনের কথা শেষ হওয়ার আগেই আন্দ্রিয়ার ডাক পড়ল। মুহূর্তেই ঘাবড়ে গেল অ্যাডুইন। আন্দ্রিয়া তার পেছনেই দাঁড়িয়ে। তবে কি এতক্ষণে সব কথা শুনেছে? সর্বনাশ। দ্রুত হাতে কল কাটল অ্যাডুইন। হুট করেই দেখা দিল তার কপালে সাদৃশ্য হওয়া চিকন ঘাম। অ্যাডুইন কাঁপছে। আন্দ্রিয়ার মনে কোনো সন্দেহ বেঁধে দেওয়া চলবে না। অ্যাডুইন ঢোক গিলে পেছনে তাকালো। ঘুমাওনি কুইন? কার সাথে কথা বলছিলেন? এখানে না নেটওয়ার্ক নেই। কই, আমি তো লেকচার শুনছিলাম। কার লেকচার? অ্যাডুইন কোনো মতে বলল, একজন মোটিভেশনাল স্পিকারের লেকচার শুনছিলাম। শুনবে কুইন? অ্যাডুইন আন্দ্রিয়ার সন্দেহ দূর করতে চাইল। আন্দ্রিয়া কোনো মতে চোখ কষলে এগিয়ে এলো অ্যাডুইনের পাশে। এত লেকচার ফেকচার আমার ভালো লাগে না অ্যাডুইন। অ্যাডুইন হাত টেনে আন্দ্রিয়াকে কোলে বসালো। আজ যে ভুলটা করেছে এমন ভুল আর গ্রহণযোগ্য নয়। আরও সতর্ক থাকতে হবে। কেন যে দরজা বন্ধ করল না? উফ। অ্যাডুইন কোনো মতে ঢোক গেলে। তুমি তো ঘুমিয়েছিলে। আবার উঠে গেলাম। ভালো লাগছে না, ঘুম আসছে না অ্যাডুইন। আন্দ্রিয়া অ্যাডুইনের গলা জড়িয়ে কাঁধে মাথা রাখল। অ্যাডুইন সেই সুযোগে পরপর বেশ কয়েকবার আন্দ্রিয়ার গালে চুমু খেল। অ্যাডুইনের বুকের পাশে দুটো শার্টের বোতাম খোলা। ক্রসলকেটটা এলিয়ে আছে, সেই সাথে কস্তুরীর সুঘ্রাণ আন্দ্রিয়াকে মাতাল করে তোলে। অ্যাডুইন তো তাই কোনো বাধা ছাড়াই অ্যাডুইনের গলায় চুমু খেল আন্দ্রিয়া। হঠাৎ আন্দ্রিয়ার চোখে পড়ল বিছানার পাশে থাকা একটি খরগোশের পানে। ধবধবে সাদা খরগোশটা কুটি কুটি দাঁত দিয়ে গাজর খাচ্ছে। তা দেখে আন্দ্রিয়ার ভীষণ ভালো লাগলো। মুহূর্তেই ধরা দিল তার হাস্যোজ্জ্বল চাহনি। মনের ভুলেই অ্যাডুইনের কাছে আহ্লাদী কণ্ঠে বলল, জানেন, আমার এক্সের 2টা র্যাবিট ছিল। এত কিউট। উফ। আন্দ্রিয়া কথা শেষ করার আগেই অ্যাডুইন তার গাল চেপে ধরল।
রাগে থরথরে কেঁপে উঠল তার সমস্ত শরীর। রক্তিম চাহনি আর তেজিয়ান কণ্ঠ, যা এক মুহূর্তে আন্দ্রিয়াকে বিবশ করে তুলল। কি বললে তুমি? কার কথা বললে? অতর্কিত হামলায় আন্দ্রিয়া হিসহিসিয়ে উঠল। উহ, অ্যাডউইন, আমার লাগছে। কুইন, তুমি এসব আমায় বলবে না। তুমি আমার জানো না। অতীত ভুলে যাও। প্লিজ এমন ভুল আর করবে না, ঠিক আছে? অ্যাডউইন গালটা ছেড়ে দিল। আন্দ্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, বলেছি তো কি হয়েছে? আমি ছাড়া কারো কথা বলবে না, কারো কথা ভাববে না তুমি। তোমার বর্তমানকে অ্যাডউইন, ভবিষ্যৎকে অ্যাডউইন। কি বলেছি মাথায় থাকবে? আতঙ্কের মাঝেও আন্দ্রিয়ার হাসি পেল। অ্যাডউইন কি জেলাস ফিল করছে? আন্দ্রিয়া কোনো মতে হাসি থামিয়ে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। চলো ঘুমাই। অ্যাডউইন আন্দ্রিয়াকে কোলে তুলে নিজের বিছানায় শুইয়ে দিল। কক্ষের বাতিটা নিভিয়ে দিতেই আন্দ্রিয়া চমকে গেল। অ্যাডউইন, আমাদের একসাথে থাকাটা ঠিক হবে না, অন্তত এই রাতে না। অ্যাডউইন এগিয়ে এসে আন্দ্রিয়ার পাশে শুয়ে পড়ল। আন্দ্রিয়াকে টেনে আনলো সন্নিকটে। কেন? ভয় পাও? অ্যাডউইন, আমরা যদি কোনো ভুল করে ফেলি? এখানে তুমি আমার, আমি তোমার। এখানে কোনো সমাজ নেই আর আমার কোনো মাথা ব্যথা নেই কে কি বলবে, কে কি করবে। ভুল করলেও তুমি আমারই আন্দ্রিয়া, মাই কুইন আন্দ্রিয়া মেরি। অ্যাডউইন আন্দ্রিয়ার সামনে কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মেয়েটার ফোলা গাল দুটোতে হাত বুলিয়ে আন্দ্রিয়াকে ভাবার সুযোগ দিল। আন্দ্রিয়ার প্রত্যুত্তর না পেয়ে সে বাঁকা হেসে আন্দ্রিয়ার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিল। আবছা আলোয় আন্দ্রিয়া নিজের অস্তিত্ব হারিয়ে ফেলল অ্যাডউইনের আড়ালে। বাইরে থেকে কুকুরের ডাক আসছে, সেই সাথে ভেসে উঠছে আন্দ্রিয়ার ভারী শ্বাস প্রশ্বাসের অনুকার। অ্যাডউইন আন্দ্রিয়ার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো। দাঁতের ঘর্ষণে রক্তিম হয়ে উঠল মেয়েটার ফর্সা চামড়া। আন্দ্রিয়ার নিকট কোনো বাধা না পেয়ে অ্যাডউইন ক্রমশ বেপরোয়া হয়ে উঠল। নির্লিপ্ত দৃষ্টিতে উঠে বসে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করল অ্যাডউইন। অপরদিকে লজ্জায় রক্তিম হওয়া আন্দ্রিয়ার গালে বেশ কয়েকবার চুমু খেতেও ভুলল না। কুইন, লাভ ইউ। আন্দ্রিয়া প্রত্যুত্তর করার আগেই অ্যাডউইন তার জামা টেনে ধরল। আন্দ্রিয়া ঠিকই ছিল। হঠাৎ মেয়েটা অ্যাডউইনকে ধাক্কা দিয়ে দ্রুত সরে গেল। আন্দ্রিয়ার এমন কাণ্ডে রেগেমেগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় অ্যাডউইনের রাগ তরতরিয়ে বাড়ল। তার বলিষ্ঠ দেহ টেনে আন্দ্রিয়াকে ফেলল বিছানায়। অ্যাডউইন নিজের মাঝে নেই, তার শরীরে ক্ষুধা জেগে উঠেছে। আজ রাত ভুল কিংবা অন্যায় যাই হোক, কিছু একটা হয়েই যাবে। আন্দ্রিয়ার দুই হাত যখন অ্যাডউইনের নিজের হাতে বন্দি করল, তখনই হুহু শব্দে কেঁদে উঠল আন্দ্রিয়া। কান্নার শব্দে অ্যাডউইনের মাঝে জেগে ওঠার শারীরিক হিংস্রতা কোথায় যেন লুপ্ত হলো। কোনো মতে গায়ে জামা টেনে নিজেকে আড়াল করল আন্দ্রিয়া। অপরদিকে অ্যাডউইন ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে কুইন? ব্যথা লেগেছে? কি হলো? কথা বলো। আন্দ্রিয়া জবাব দিতে পারে না, তার আগেই তার হেঁচকি উঠে যায়। অ্যাডউইন পুনরায় আন্দ্রিয়ার গাল নিজের আজলায় পুড়ে ব্যস্ত কণ্ঠে বলে, ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল? অ্যাডউইনের হাতে জ্বলন্ত সিগারেট। ধোয়ার কুণ্ডলি ছেড়ে নিজেকে কিছুটা চিন্তামুক্ত করতে চাইলেও চিন্তারা তার মস্তিষ্ক দখল করেছে। এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অ্যাডউইন কিনা এই প্রশ্নেরই উত্তর পেল না। আন্দ্রিয়া কেন কাঁদছে? তবে কি আন্দ্রিয়া তার সাথে কমফোর্ট নয়, নাকি অ্যাডউইনকে এখনও মন থেকে গ্রহণ করতে পারছে না? আচ্ছা, এমনও তো হতে পারে অ্যাডউইনের ভালোবাসার ছোঁয়াগুলো একটু বেশি হিংস্র ছিল। মানুষের সান্নিধ্য ছেড়ে বেশ কয়েক বছর আগেই পশু পাখির প্রতি ভালোবাসায় মনোনিবেশ করেছে। অবশ্য পশু পাখির প্রতি ভালোবাসা ছিল সেই ছোট থেকেই, কিন্তু মানুষের প্রতি কেন জানি ভালোবাসা জন্মায়নি অবশ্য ভুল কথা। যা একটু আশেপাশের মানুষদের ভালোবেসেছিল, সবটাই অতীতের কলুষিত স্রোতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আন্দ্রিয়াকে ভালোবাসার মতো স্পর্ধা অ্যাডউইন দেখিয়ে ছেড়েছে। আন্দ্রিয়া শুধু যে তার ভালোবাসা তা কিন্তু নয়,
আন্দ্রিয়া মেয়েটার প্রতি শারীরিকভাবে টান অনুভব করে অ্যাডুইন। এই টানকে লাগাম দিয়ে যাচ্ছে অনেকটা দিন। মেয়েটা আচমকা কেন এলো? কেন অ্যাডুইনের শান্ত জীবনে ঝড় তুলে দিল? আন্দ্রিয়াকে কাছে পেলেই এখন শান্তি লাগে, তবে জ্বলে ওঠে শারীরিক চাহিদা। অ্যাডুইন প্রতিবার নিজেকে আটকাতে ব্যর্থ হতে গিয়েও হয় না, নিজের তাড়িপাঁচকাল নিজেই করে সে। আন্দ্রিয়ার কান্না থেমেছে, তবে মেয়েটার শান্তমুখে বিছানায় বসা। বাইরে আচমকা শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এই ঘন জঙ্গলে এসব যে শোনা যাবে তা অস্বাভাবিক নয়। আন্দ্রিয়া মাথা তুলে তাকায় অ্যাডুইনের পানে। অ্যাডুইন। আন্দ্রিয়ার একটা ডাক অ্যাডুইনের ভেতর জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয়। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে ছুটে আসে আন্দ্রিয়ার কাছে। আন্দ্রিয়াও কিছুটা এগিয়ে এসে অ্যাডুইনের গালে চুমু খায়। উন্মুক্ত বুকে হাত রাখতে তার হাত চেপে ধরে অ্যাডুইন। আন্দ্রিয়া মেরি, আবার ভুল করছো। আমায় এতটা দুর্বল করে দিও না। আমি আপনাকে চাই অ্যাডুইন। তবে কাঁদলে কেন? যেভাবে যা হচ্ছিল তা আমি চাই না। অ্যাডুইনের ভ্রু কুঁচকে গেল। আন্দ্রিয়ার ভনিতা সে কিছুতেই বুঝতে পারছে না। কি চায় মেয়েটা? কি বলতে চায়? আন্দ্রিয়া, আমায় বলো কি হয়েছে? আপনি আমাকে সত্যিই ভালোবাসেন? ইয়েস, ইয়েস মাই কুইন। তোমার মনে কি সন্দেহ আছে? ঠিক আছে, আরও কিছুটা সময় নাও। না, কোনো সন্দেহ নেই। আমি যা চাই আপনি তা চাইবেন। অ্যাডুইন আন্দ্রিয়ার গালে হাত রাখল। মেয়েটাকে ভরসা দিয়ে বলল, একবার বলো, শুধু একবার। অ্যাডুইন উইলসন তার ভালোবাসা পেতে সব করতে রাজি। বেশ, তবে চলুন আমরা বিয়ে করি। অ্যাডুইন মুহূর্তেই চমকে গেল আন্দ্রিয়ার কথা শুনে। বিয়ে? বিয়ের ব্যাপারটা তার মাথায় আসেনি। মূলত বিয়ের নাম তুললেও এখানে অনেক টানাপোড়েন দেখা যাবে, যা অ্যাডুইন মোটেও চায় না। যেমন অ্যাডুইনের মা জেনে যাবেন আন্দ্রিয়ার কথা। সে চায় আন্দ্রিয়া শুধু তার সাথেই থাকবে, তার নিকট থাকবে। তাদের মাঝে আর কোনো মানব অস্তিত্ব আসুক তা সে চায় না। সবচেয়ে বড় কথা, আন্দ্রিয়া বিয়ে নিশ্চয়ই একা করতে চাইবে না। সে অবশ্যই তার পরিবারের উপস্থিতি চাইবে। কিন্তু তার চাচারা অ্যাডুইনের মতো একটা আজব জীবন ধারণকারীর কাছে কি করে বিয়ে দেবেন আন্দ্রিয়াকে? হঠাৎ চিন্তায় অ্যাডুইনের মাথা খারাপ হয়ে গেল। আন্দ্রিয়াকে না পাওয়ার নিশ্চয়তা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। অ্যাডুইনের চিন্তাগ্রস্ত মুখখানি আন্দ্রিয়া অতি সহজে ধরে ফেলল। তাই তার যুক্তি দিয়ে বলল, সম্পর্কটা এভাবে কতদিন বয়ে বেড়াবো? বিয়েটা হয়ে গেলে আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না, লুকোচুরিও থাকবে না। সম্পর্ক পাকাপোক্ত করতে আমাদের বিয়ে করা উচিত। অ্যাডুইন হঠাৎই বাঁকা হাসল। আন্দ্রিয়ার থুতুনি তর্জনী আঙুলের সাহায্যে তুলে ধরে ঠোঁটের কোণে চুমু খেল। হঠাৎ অ্যাডুইনের মুখচ্ছবি পাল্টে যাওয়াটা ধরতে পারল আন্দ্রিয়া। তবে সে ভাবল, অ্যাডুইন হয়তো বুঝতে পারছে তার যুক্তিটা, কিন্তু অ্যাডুইন যে ভাবছে অন্য কথা। অ্যাডুইনের মাঝে যে স্বার্থপর সত্তাটা আছে সে পৈশাচিক হেসে বলে, আন্দ্রিয়া মেরি, মাই কুইন, তুমি যে আমার রাস্তাটা তো সহজ করে দিচ্ছ তা বলার ভাষা নেই। নিজেই নিজেকে অ্যাডুইনের পিঞ্জিরায় বদ্ধ করতে চাইছ। অ্যাডুইন উইলসনের প্যালেসে তোমায় স্বাগতম অনেক আগেই জানিয়েছি, তবে এবার স্বাগতম জানাতে চাই অ্যাডুইনের দুর্বোধ্য জীবনে। মাই লাভ, আই অ্যাম রেডি টু ডু এভরিথিং ফর ইউ। অ্যাডুইনের দুর্বোধ্য হাসিটুকুর অর্থ আদৌ বুঝতে পারল না আন্দ্রিয়া। সে চেপে ধরল অ্যাডুইনের হাত। কি হলো, আপনি রাজি? ইয়েস, ইয়েস মাই কুইন। অ্যাডুইন, আমাদের বিয়েতে কে কে থাকবে? মানে আপনার দিক থেকে। আপনি তো বলেছিলেন আপনার মা। আন্দ্রিয়ার কথা শেষ হওয়ার আগেই অ্যাডুইন বলল, সময় মতো সব জানতে পারবে। জীবনের বাকি জটিলতা তো তুমি জানো না। তা ঠিক। আন্দ্রিয়া কিছুটা সময় চুপ রইল। মনে জমে থাকা কথাগুলো সাজিয়ে অ্যাডুইনের উদ্দেশ্যে কিছু বলার আগে অ্যাডুইন আন্দ্রিয়ার ঠোঁটে চুমু খেয়ে বলে, কুইন, আর কোনো কথা নয়, ঘুমাতে যাও। তোমার জন্য খুব অল্প সময় আছে, এই রাতটা নষ্ট করো না।
অ্যাডউইন কিছুটা থেমে আন্দ্রিয়ার বাঁ হাত জড়িয়ে বলে, যেদিন এই হাতে আমার রিং পড়বে সেদিন থেকে তোমার রাত দিন সবটাই অ্যাডউইন উইলসনের। হয়তো ঘুমটাও হারাম হয়ে যাবে। আন্দ্রিয়া হেসে ফেলল, দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজ রাতে আমার ঘুম হবে না অ্যাডউইন। তাহলে আমার কাছে থেকে যাও, অবশ্য আমি কিন্তু কন্ট্রোলে নেই। অ্যাডউইন চোখ মারল আন্দ্রিয়াকে। আন্দ্রিয়া তীর্যক হেসে চলে গেল নিজ কক্ষে। অবশেষে আন্দ্রিয়া মেরি অ্যাডউইনকে পেতে চলেছে, তার স্বপ্নের কিং। ইস, এ কি করে সম্ভব? আচ্ছা, কল্পনার মানুষেরা সত্যিই কি বাস্তবে এসে ধরা দেয়? এটা আদৌ কি সম্ভব ছিল? আন্দ্রিয়ার কাছে ধীরে ধীরে অসম্ভবের প্রশ্নরা সম্ভবে প্রস্তুত হয়েছে। হঠাৎ আগমন ঘটল শ্যালমীর। শ্যালমীকে দেখে আন্দ্রিয়া কিছুটা লজ্জায় পড়ল। কুইন, আপনি ব্লাশ হচ্ছেন। কই, আজকাল তুমি একটু বেশি কথা বলো শ্যালমী। ও তাই নাকি? আজ যা করলেন আমি আপনাকে পরিপূর্ণ সমর্থন করছি। জলদি জলদি অ্যাডউইনকে বিয়ে করে নিজের স্বপ্ন পূরণ করুন। অ্যাডউইনকে আমাকে সত্যিই ভালোবাসে। তার বলতে উনি আপনার জন্য কতটা অনিয়ন্ত্রিত আপনি কি বুঝতে পারেন না? পারি, তবে জীবনের এই সিদ্ধান্তটা একা নেওয়া কি ঠিক হয়েছে? আমি সন্দিহান শ্যালমী। ফেইরি শ্যালমী কিছুটা সময় উড়ে বেড়ালো। মূলত সে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। আন্দ্রিয়ার প্রশ্নে সে ভারী বিরক্ত। মেয়েটার সব কিছুতে এত সন্দিহান কেন? অ্যাডউইনের মতো ছেলেকে পেয়েও সে সবুর করছে না। আন্দ্রিয়া মেরি, আপনি বরং আপনার চাচাদের কাছে ফিরে যান। তারা আপনাকে ধরে বেঁধে যার সাথে বিয়ে দিয়ে দেবে সেটাই ভালো হবে। এই না না, অ্যাডউইন ছাড়া আর কাউকে আমার মনে ধরেনি। বিশ্বাস করো, কাউকে না। এখন বুঝতে পারছেন না? আপনার ঈশ্বর আপনার জন্য অ্যাডউইন উইলসনকেই সৃষ্টি করেছেন। শ্যালমী হঠাৎ গায়েব হয়ে গেল। আন্দ্রিয়া বেশ কয়েকবার ডাকল ফেরিটাকে, তবে সাড়া পেল না। তার কানে যেন এখনও লেগে আছে শ্যালমীর সেই কথা, আপনার ঈশ্বর আপনার জন্য অ্যাডউইন উইলসনকেই সৃষ্টি করেছেন। মার্ভেলাস বৃহৎ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অভাব নেই। প্রায় সারাটা সময় এখানে ব্যস্ততা লেগেই থাকে। এই প্রতিষ্ঠানের মূল গেটে দাঁড়িয়ে রয় দুজন দারোয়ান, একজন রমিজ, অন্যজন মঞ্জু। এই প্রতিষ্ঠানের সবাই তাদের মামা বলেই সম্বোধন করে। এই আদরের ডাক্তার মর্যাদা একজন আদৌ রাখতে পেরেছে বলে মনে হয় না। স্বভাবসুলভভাবে মঞ্জুর নজর খারাপ বলা যায়। তার সামনে কোনো মেয়ে হেঁটে গেলে হোক সে ছোট কিংবা বড় বা বৃদ্ধা, সবার দিকেই কলুষিত নজর বুলিয়ে দেয়। রমিজ প্রথম প্রথম মঞ্জুর এসব কাণ্ড কারখানায় হুঁশিয়ারি দিলেও ধীরে ধীরে রমিজের মাঝেও এসব নোংরামি বেড়ে গিয়েছে। রমিজ বেশ ঠাট্টার সুরেই বলল, মঞ্জু ভাই, শুনছো? বড় স্যাররা নাকি মানববন্ধনে যাবে। পরপর শহরে বেশ কয়েকটা মেয়ে গায়েব। এসব নিয়ে পুলিশের কেন কোনো তৎপরতা নাই? এসব সবার নজরে আসা দরকার। তাই আর কি মানববন্ধনের আলোচনা চলতেছে। মার্ভেলাসেও তো কয়েকজন নাকি গায়েব। দেখবেন পুলিশ আসলে সবাইরে জেরা করবে। হঠাৎ করে মঞ্জু ঘাবড়ে গেল। ঢোক গিলে আশেপাশে তাকালো জোহরি দৃষ্টিতে। তার চাহনিতে রমিজ ভ্রুকুঞ্চিত করে বলল, মঞ্জু ভাই, ডরাও কেন মিয়া? কই কই ডরাই? এই বালের মানববন্ধনের কথা কে তুলছে? মার্টিন স্যার তুলছে। সব কাজেই মার্টিন স্যারের একটু বেশিই বাড়াবাড়ি। আমার বালের মানববন্ধন। এসব বিদেশি বালটি দেশে আইসা তামাশা লাগায় কেন? রমিজ ঘাবড়ে গেল। কেউ শুনে ফেললে চাকরি যাবে সুনিশ্চিত। আস্তে কথা বলেন মঞ্জু ভাই, কেউ শুনে ফেলবে। মঞ্জু চুপসে গেল, তবে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এসব মানববন্ধন হওয়া মানে সাধারণ মানুষ সতর্ক হবে। চারিদিকে আলোচিত হবে, সংবাদপত্র কিংবা টিভি চ্যানেলে এসব কথা উঠবে। সাংবাদিকরা আরেক ঝামেলা, এরা কেঁচো খুঁজতে সাপ বের করে ছাড়ে। মঞ্জুর কপালে জমতে থাকা ঘাম হাতের উল্টো পিঠে মুছে রমিজের উদ্দেশ্যে বলে, রমিজ ভাই,
থাকেন, বাথরুম থেকে আসি। মঞ্জু চলে গেল, তার চিন্তারা পিছু নিয়েছে। ওয়াশরুমের দিকে যেতেই চোখে পড়ে একটা বাচ্চা মেয়ে। আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছে। বাচ্চাটার বয়স কত হবে, 10 কি 11। বাচ্চা মেয়েটাকে একা দেখে মঞ্জুর লালসা জেগে উঠল। নিজেকে দমিয়ে রাখা বড্ড কষ্ট হচ্ছে। কোনো মতে নিজেকে থামিয়ে বলে, মামুনি, কার সাথে এসেছো? পাপা দিয়ে গেছে। গান শেখো? তুমি কি করে জানলে? আমি অনেক কিছুই জানি। আমার সাথে যাবে? কোথায় যাব? আসো আমার সাথে, আসো। একটা দিন কেটে গেল, বিয়ে সম্পর্কে অ্যাডুইন আর কোনো কথাই তোলেনি, কিংবা আন্দ্রিয়াকেও তুলতে দেয়নি। বরং গতকাল সকালে নাস্তার টেবিলে আন্দ্রিয়াকে জানালো, আন্দ্রিয়া মেরি, আমি চাই না এই সম্পর্কে কোনো খুঁত থাকুক। তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও? আরেকবার ভাবো। আন্দ্রিয়া তো আর কিছুই ভাবতে চায় না। কি ভাববে সে? তার মন শরীর সবটাই অ্যাডুইনের নাম জপ করছে। যাই হয়ে যাক, সে প্রস্তুত অ্যাডুইনের কাছে নিজেকে সঁপে দিতে। অ্যাডুইনের প্যালেস ঘোরা হয়নি আন্দ্রিয়ার। এই ফাঁকা সময়টুকুতে প্যালেসটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় সে। অ্যাডুইন তার পশু পাখিদের পরিচর্যায় ব্যস্ত। আন্দ্রিয়া সেই সুযোগে প্যালেসটা ঘুরে দেখছে। প্যালেসে ঢুকতেই বিশাল হলঘর মাঝ দিয়ে চিরে গেছে চওড়া সিঁড়ি। সিলিংয়ে ঝুলছে বিশাল বড় বড় ঝাড়বাতি। সেই সাথে প্যালেস জুড়ে আছে ইনডোর প্ল্যান্ট কিংবা কয়েকটা আর্টিফিশিয়াল ফুল গাছ। দোতলায় বেশ কিছু ঘর আছে, তার সাথে 2টা খোলামেলা ঝুলন্ত বারান্দা আছে। বারান্দায় পা ফেলতেই চমকে যায় আন্দ্রিয়া। সারাটা বারান্দা মাছের দখলে। কয়েকটা অ্যাকুরিয়াম এবং ছোট্ট একটা জলাশয়। সেই জলাশয়ে ব্যবস্থা করা হয়েছে একটা ছোট ফোয়ারার। জলাশয়ে কিছু জীবন্ত গাছ দেখা যাচ্ছে পানির নিচে এবং উপরে। টপ টপ পানি ঝরছে, সেই সাথে রঙিন মাছেরা খেলা করছে। আন্দ্রিয়া মুগ্ধ চোখে দেখল সব কিছু। ছোট মাছ ধরার লোভে আন্দ্রিয়া জলাশয়ে হাত ডুবিয়ে দেয় এবং একটি মাছ ধরেও ফেলে। কমলা রঙের মাছটি আন্দ্রিয়ার হাত থেকে লাফিয়ে ছিটকে পড়ে মেঝেতে। তখনই সেখানে উপস্থিত হয় অ্যাডুইন। তবে অ্যাডুইনের চোখ মুখ স্বাভাবিক লাগছে না, বড্ড অস্বাভাবিক রাগান্বিত লাগছে। মাছটাকে মারছো কেন আন্দ্রিয়া? কই? অ্যাডুইন আলতো হাতে মাছ তুলে ছেড়ে দিল জলাশয়ে। এই মাছগুলো ভীষণ নাজুক। তাছাড়া তুমি যেখানে হাত চুবিয়ে দিলে তোমার হাতে জীবাণু থাকতে পারে। সরি অ্যাডুইন, আমার সতর্ক থাকা উচিত ছিল। অ্যাডুইন মাথা নাড়িয়ে চলে গেল। অ্যাডুইনের মেজাজ কেন গরম, সেই প্রশ্ন আন্দ্রিয়ার মনে খচখচ করছে। তাই নিজেকে দমানোর বৃথা চেষ্টা না করে আন্দ্রিয়া বলল, অ্যাডুইন, আপনাকে রাগান্বিত লাগছে কেন? এমনি। অ্যাডুইন দীর্ঘশ্বাস ছাড়ল। সে কি করে বলবে তার মা বিয়ের সংবাদ পেয়ে ভীষণ রেগে গেছেন। কিন্তু কেন রেগে গেছেন তা আন্দ্রিয়াকে ঘূর্ণাক্ষরেও বলা যাবে না। আন্দ্রিয়া নিশ্চয়ই এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তাই অ্যাডুইন তার মায়ের ব্যাপারটা আড়াল করে ছাদের দিকে গেল। আন্দ্রিয়াও গেল তার পিছু পিছু। ছাদে উঠে স্তব্ধ বাকরুদ্ধ আন্দ্রিয়া। এত ঘন জঙ্গল যে সবুজ আর সবুজ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মাথার উপর ঘুরছে একদল চিল। এরা এখানে কেন ঘুরছে? আন্দ্রিয়ার ভীষণ ভয় লাগলো। অথচ অ্যাডুইন নিস্তব্ধ নিশ্চুপ। অ্যাডুইন আকাশের পানে তাকালো। চকচকে সাদা আকাশ, তার মাঝে একদল চিল। কি সুন্দর উঠছে। হঠাৎ অ্যাডুইন শীষ বাজাতে সব চিল দ্রুত ছাদের আশেপাশে ঘুরতে লাগলো। আন্দ্রিয়া ভয়ে নিজেকে আড়াল করে বলল, আপনি চিলও পালেন? না, ওরা মুক্ত, তবে আমার ডাকে সাড়া দিতে বাধ্য। আন্দ্রিয়া ভেবে পেল না এই লোকটা কি আসলেই মানুষ নাকি কোনো তান্ত্রিক। আন্দ্রিয়া সন্দেহের জেরে মজা করেই বলল, অ্যাডুইন, আপনি কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? আন্দ্রিয়া মেরি, আমি এক অভিশপ্ত কিং। আন্দ্রিয়া চমকে গেল। এমন অভিশপ্ত রাজা রানী রাজপুত্র রাজকন্যার গল্প সে অনেক পড়েছে। তারা দীর্ঘদিন জঙ্গলে থাকে কিংবা কেউ ব্যাঙ সাপ হাঁস হয়ে যায়।
তার মানে কি অ্যাডুইন এমন কিছু? অ্যাডুইন আন্দ্রিয়ার পানে তাকালো। ছেলেটার আজ কি হয়েছে? এই রাগান্বিত লাগছিল, এখন আবার মনে হচ্ছে তীব্র মন খারাপেরা ঘিরে ধরেছে অ্যাডুইনকে। অ্যাডুইন আন্দ্রিয়ার চোখে চোখ রেখে বলে, আন্দ্রিয়া, হুম, আমাকে একটু জড়িয়ে ধরবে? শান্তিতে 2-4 মিনিট থাকতে চাই। তপ্ত রোদ এই ব্যস্ত শহরটায় ঘেমে নিয়ে একাকার মানুষজন। অলিগলি, বড় রাস্তা কিংবা ওভারব্রিজ, কোথাও কারো থেমে থাকার তাড়া নেই। এই শহরের মানুষেরা ব্যস্ত, তাদের জনজীবন ব্যস্ত। পাপেট হুটহাট এই শহরে নিরিবিলি হেঁটে বেড়ায় না, তখন তার চোখে লালসারা থাকে না, কিংবা মনটাও কলুষিত থাকে না। তখন সে জহুরি চোখে দেখতে থাকে কোথায় কি হচ্ছে, কোথায় কয়টা ঘর, কোন গলিতে মানুষজনের আনাগোনা কম, পুলিশ তৎপরতা বেড়েছে, সেই সাথে মানুষের সতর্কতাও বেড়েছে। এসব নিয়ে পাপেট হাসে, বেশ মজা পায়। হুজুগে বাঙালির এই একটাই সমস্যা, কোনো কিছু রটলে বা ঘটলে তা নিয়ে 3-4 দিন বেশ মাতামাতি, বাড়তি সতর্কতা। এরপর এরপর 1 সপ্তাহ যেতে যেভাবে ছিল ঠিক সেভাবেই চলে। অপরাধীরা কি থেমে থাকে? না, থেমে থাকে না। মানুষ যখন অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ে তখন অপরাধীরা আবার সক্রিয় হয়। এই যে এই নিয়মে চলছে বছরের পর বছর। পাপেট সিমসাম শার্ট পরেছে, সেই সাথে মাথায় দিয়েছে ক্যাপ। তার সরল দৃষ্টি, সাদাসিধে হাঁটা চলা, কেউ ধরতেই পারবে না এই লোকটা কতটা ভয়ঙ্কর। হাঁটার মাঝেই পাপেট দেখতে পেল একটা ছোট মেয়ে সবার গাড়ির কাছে গিয়ে ভিক্ষা করছে। বয়স ঠিক কত হবে, 10 কি 11? পাপেট সেখানে দাঁড়ালো মেয়েটার কার্যক্রম লক্ষ্য করার জন্য। বাঁকা হাসল সে। দুঃখজনকভাবে মেয়েটা এসে পাপেটের পা চেপে ধরে বলল, কয়ডা টাহা দেন গো স্যার, কিছু খাই না। পাপেট মেয়েটার কথায় অনুকরণ করে বলল, খাস না? না খাইলে বাঁচিয়াছিস কেমনে? এত কথা ক্যান কন, টাহা চাইছি, টাহা দেন। মেয়েটা পাপেটের উপর বিরক্ত হলো। পাপেট অবশ্য সেই বিরক্তি ধরতে পারলেও এক চিলতে হেসে উড়িয়ে দিল। নাম কি তোর? আমার কোনো নাম নাই, মানুষের নাম থাকে। আজকাল তো পশু পাখিদেরও শখ করে নাম রাখা হয়। আমি কারো শখের না। তুই তো পশু পাখি না, তুই মানুষ, তোর নাম তো থাকবেই। আগে টাহা দেন, তাইলে কমু। মেয়েটার কথা শুনে পাপেট পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করল। খুশিতে নেচে উঠল মেয়েটার মন। পাপেট টাকা বাড়িয়ে দিয়ে বলল, এবার নাম বল। টুনি। তোকে এই এলাকায় পাবো? হ, পাইবেন, আমি এইখানেই থাহি। কয়েকদিন পর আবার আসবো তোকে টাকা দিতে, তুই থাকবি তো? হ, থাহুম। বাচ্চা মেয়েটা এক দৌড়ে চলে গেল। পাপেট সামনের দিকে অগ্রসর হলো। ঠোঁটে লেগে আছে কুদ্ধ হাসি। বাচ্চা মেয়েটা জানেই না তার জীবনের মূল্য পাপেটের কাছে 1000 টাকায় বিক্রি হয়ে গেছে। ভাগ্যদেবতা সবসময় পাপেটের সহায় হয়, এবারও নিশ্চয়ই হবে। অ্যাডুইনকে আজ বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছেলেটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির কারণ আন্দ্রিয়া জানে না। এই তো একটু আগেও আন্দ্রিয়াকে কোলে নিয়ে সারাটা প্যালেস হেঁটেছে। এত আনন্দের কারণটা কি? দুপুরে আন্দ্রিয়া ঘুমিয়েছে, সেই ঘুম ভাঙল বিকেলে। এরপর থেকে উঠে অ্যাডুইনের কাণ্ড কারখানা কিছুই তার মাথায় ঢুকছে না। কি হচ্ছে এসব? কিন্তু অ্যাডুইন যে কারণেই খুশি থাকুক না কেন, তার মনের কথা বলার উপযুক্ত সময় আজকে। অ্যাডুইন মাফিনকে কোলে তুলে আদুরে হাত বুলাচ্ছে। আন্দ্রিয়া পাশে বসেই আছে। অ্যাডুইন, শুনছেন? বলো সুইটি। আসলে বিয়ের ব্যাপারে। হুম, বলো। আন্দ্রিয়া ঢোক গিলল নিজেকে কিছুটা প্রস্তুত করার জন্য। তারপর বলল, আমি চাইছিলাম বাড়ি ফিরতে। মুহূর্তেই বদলে গেল অ্যাডুইনের চাহনি। চোখের পলকে আন্দ্রিয়ার পানে তাকালো হিংস্র দৃষ্টিতে। তার রক্তিম ভয়ঙ্কর চাহনি, শক্ত চোয়াল, সব মিলিয়ে ভয়ে কুঁকড়ে উঠল আন্দ্রিয়া। মাফিনকে কোল থেকে নামিয়ে ঘুরে বসল অ্যাডুইন। আন্দ্রিয়া মিলির একটা বাক্যে সে রেগে গেছে, ভীষণ রেগে গেছে।
কিন্তু এই রাগ প্রকাশ করাটা বোকামি ছাড়া কিছুই নয়। অ্যাডউইন নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, হোয়াট ডু ইউ সে সুইটি, সে ইট অ্যাগেন। অ্যাডউইন এই কথা শান্ত সুরে বললেও তার কথায় রাগ ঝরছে। আন্দ্রিয়া অ্যাডউইনের হাত চেপে বলল, আমি চাইছিলাম কি আমাদের বিয়ের কথা বাড়িতে জানাতে। তো আপনি তো জানেন আমি বন্ধুদের সাথে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছি। এখন হঠাৎ করে বিয়ে করে সবার সামনে যাওয়া কেমন দেখায় না? তারা আমাকে ছোট থেকে মানুষ করেছে। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের না জানানো কেমন যেন লাগে। অ্যাডউইন ধপ করে নিভে গেল। সেদিন রাতে আন্দ্রিয়া পালিয়ে আসার ব্যাপারটা অ্যাডউইনকে জানিয়েছে। এসব নিয়ে খুব বেশি মাথা ব্যথা দেখায়নি, কিন্তু আন্দ্রিয়ার মাথায় এখন যা চলছে তা নিয়ে অ্যাডউইনের যথেষ্ট আপত্তি আছে। আন্দ্রিয়া জেদি তেরা হলেও ভীষণ নরম মনের মেয়ে। অ্যাডউইন আচমকাই চুপচাপ হয়ে গেল। মাফিনকে পুনরায় কোলে নিয়ে কাঁদো কাঁদো হয়ে এলো তার মুখ। আন্দ্রিয়া অ্যাডউইনের ভাবভঙ্গিমা কিছুই বুঝতে পারছে না। কি হচ্ছে কি? অ্যাডউইন হঠাৎ দমে গেল কেন? অ্যাডউইন, কিছু বলছেন না কেন? তুমি যে আমার হবে না তা আমি বুঝতে পারছি আন্দ্রিয়া। আন্দ্রিয়া চমকে গেল। মানে? কিন্তু কেন? তুমি যখন বাড়ি ফিরবে তোমার চাচারা ভীষণ রেগে যাবেন। শোনো, যতই ভালোবাসুক মা বাবার চেয়ে আপন কেউ হয় না। তোমার ফিরে যাওয়াটা তারা হয়তো মেনে নিতে পারবে না। তুমি যখন বিয়ের কথা বলবে তারা তোমার সাথে পাল্টা রাগ দেখিয়ে অন্যত্র বিয়ের ব্যবস্থা করবে। এমনটা করবে না, তার নিশ্চয়তা দিতে পারো? তুমি তোমার পরিবারকে ভালোভাবে বোঝো আমি জানি। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমি তোমাকে হারাতে পারবো না। আন্দ্রিয়া চিন্তায় পড়ল। সত্যিই তো, চাচিমণিরা চাচারা তার উপর ভীষণ রেগে যাবে। বাড়ি থেকে যে বের করে দেবে না তার নিশ্চয়তাও নেই। তাছাড়া ছোট থেকেই সে দেখেছে সে যা চায় তার দুই চাচিমণি তার বিরোধিতা করে, আর না হয় যা চাইবে তা সরিয়ে ফেলবে। হোক সেটা খাবার থেকে শুরু করে পোশাক। আন্দ্রিয়া যখন চিন্তায় বিভোর তখনই আগমন ঘটল শ্যালমীর। শ্যালমী আড়ালে দাঁড়িয়ে শুধায়, আন্দ্রিয়া মেরি, শুনছেন? অ্যাডউইন আপনাকে ভালোবাসে, তাকে ছেড়ে যাওয়ার স্পর্ধা দেখাবেন না। অ্যাডউইন উইলসন যা বলছে তা শুনুন। আন্দ্রিয়া শ্যালমীর কথায় প্রত্যুত্তর করল না, চুপচাপ বসে রইল নিগুড়ভাবে। অ্যাডউইন আন্দ্রিয়াকে কিছুটা সময় দিয়ে পুনরায় বলল, আন্দ্রিয়া, আমাদের বিয়েটা হয়ে যাক। দেখবে তারা আপত্তি করলেও কিচ্ছু করার থাকবে না, ঠিকই হাসি মুখে মেনে নেবে। আমাকে বিশ্বাস হয় না? একবার বিশ্বাস করো। আপনাকে আমি বিশ্বাস করি অ্যাডউইন। তাছাড়া যার জীবন বেঁধে আছে এই জঙ্গলে এত এত পশু পাখির সাথে, তার সাথে কেউ মেয়ে বিয়ে দেবে? তুমি আমাকে যতটা বুঝতে পারছো তারা কিন্তু পারবে না। আন্দ্রিয়া, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। এসব কথা বাদ দিন। আপনার মা কি জানালো? মম আজ রাতেই আসবে। সত্যি? হুম। অ্যাডউইনের মা নাওমি ছেলের বিয়ের ব্যাপারটা জানতেই তিনি ভীষণ রেগে যান। অবশ্য রেগে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ ছিল, হোক সেটা নিজ স্বার্থ বা বিরোধিতা। অ্যাডউইন তার মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে সে শুধু চায় তার মায়ের উপস্থিতি, এর বাইরে কোনো কিছুই নয়। একটা মন্তব্য আশা করছে না সে। আন্দ্রিয়া অ্যাডউইনের কোলে শুয়ে পড়ল। মেয়েটা চিন্তিত কণ্ঠে বলেন, অ্যাডউইন, আপনার মা যদি আমাকে মেনে না নেয়, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে ভালোবাসি। বিয়ে আমি তোমাকেই করব, কারো মতামত আমি চাই না। অ্যাডউইন, আপনার দ্বিতীয় বাবা সম্পর্কে কিছু বলুন। অ্যাডউইন শব্দ করে শ্বাস ছাড়ল। ওনার সম্পর্কে বলার মতো কিছুই নেই, কিন্তু সেই অল্প সময়টাতে তিনি আমাকে অনেকবার মুগ্ধ করেছেন। সৎ বাবা হলেও তিনি কখনো ওই চোখে আমাকে দেখেননি। জানি না কেন আমাকে এতটা ভালোবাসতেন। আমি কি খাবো, কোথায় যাব, আমার কি চাই, সব ব্যাপারে আমার মায়ের থেকেও ওনার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। কিন্তু এই মানুষটাকে আমি বোধহয় পরিপূর্ণ মর্যাদা দিতে পারিনি। আন্দ্রিয়া চুপচাপ রইল।
তাকালো অ্যাডুইনের পানে। ছেলেটার উস্কো খুস্কো বাদামি চুল আর খোঁচা খোঁচা দাড়ি, কি মিষ্টি লাগছে। অ্যাডুইনের মা নাওমি প্যালেসে আসলেন রাত 12টায়। তিনি যখন প্যালেসে প্রবেশ করলেন সব কিছু কেমন থমথমে হয়ে গেল। আন্দ্রিয়া নাওমিকে দেখে চমকে গেল। অ্যাডুইনের মাকে সে কোথায় যেন দেখেছে। এত চেনা চেনা লাগছে কেন? নাওমি ছেলের উপর রেগেই ছিলেন। তার রাগটা প্রবলভাবে বাড়ল যখন আন্দ্রিয়া মেরিকে এক পলক দেখল। বাচ্চা একটা মেয়ে, দেখতে ভারী মিষ্টি। অ্যাডুইনের মাথা যে বিগড়ে যাবে তা তো অস্বাভাবিক কিছু নয়। তবে অ্যাডুইন নিজের স্বার্থের লোভে কেন মেয়েটার জীবন শেষ করছে? নাওমি সোফায় বসলেন, পাশে বসল আন্দ্রিয়া। অ্যাডুইন ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে, দাঁতে দাঁত খিচে। অ্যাডুইনের মামা অর্থাৎ নাওমির ভাই নেহাল সঙ্গে এসেছেন। তিনি ভীষণ বিরক্ত অ্যাডুইনের ভাবসাবে। ইচ্ছে করছে কষিয়ে দুটো চড় মারতে। আন্দ্রিয়া আর চোখে তাকালো নাওমির পানে। নাওমি দেখতে বেশ ফর্সা, পরনে সাদা গোল্ডেন মিশ্রণে জর্জেট শাড়ি, গলায় ঝুলছে পার্লের নেকপিস। চুলগুলো নিশ্চয়ই রং করেছেন। সাদা কালো চুলের একপাশে ব্রাউন রংটা চোখে পড়ছে। চোখে এঁটে আছে সোনালি ফ্রেমের চশমা। ঠোঁটে হালকা লিপস্টিকে ভদ্রমহিলাকে বেশ নজর কাড়ার সুন্দরী মনে হচ্ছে। ওনার ফ্যাশন সেন্স বেশ ভালো, তা আন্দ্রিয়া এক দেখাই বুঝে ফেলল। নাওমি আন্দ্রিয়ার উদ্দেশ্যে বলেন, আমাকে চেনো? চেনা চেনা লাগছে, তবে আমি সমাজসেবিকা নাওমি, চিনতে পারলে এবার? আন্দ্রিয়া চমকে উঠল। ওনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়। তার স্টাইল, বচনভঙ্গি, দুঃসাহসিকতা কিংবা সমাজসেবা নিয়ে বারবার আলোচনায় আসেন। তার একটা ফেসবুক পেজ আছে, সেখানে নাওমির টুকটাক কাজের ভিডিও দেওয়া হয়। মা, তোমার নাম কি? আন্দ্রিয়ার মনোযোগ ভঙ্গ হলো। নিজেকে কিছুটা প্রস্তুত করে বলল, আন্দ্রিয়া মেরি। বাহ, সুন্দর নাম। কোথায় থাকো? নাওমির কথায় বাধা প্রদান করল অ্যাডুইন। মম, তোমাকে ইন্টারভিউ নিতে ডাকিনি। তুমি ওকে একবার দেখতে চেয়েছো, দেখে নাও। এছাড়া ওর সম্পর্কে সব আমি তোমাকে পূর্বেই বলেছি। এত ভনিতার কিছু নেই। অ্যাডুইনের এরূপ কথায় আচমকা রেগে গেল নেহাল। অ্যাডুইনের উদ্দেশ্যে কিছু বলার আগেই নাওমি চোখ ইশারায় থামতে বলল। নাওমি অ্যাডুইনের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, তবে একটা প্রশ্ন আন্দ্রিয়াকে আমি অবশ্যই করব। আন্দ্রিয়া মেরি, আমার ছেলে অ্যাডুইন উইলসনকে তুমি স্বেচ্ছায় বিয়ে করছো? জি। বেশ, তার অতীত নিশ্চয়ই জানো তুমি। যেহেতু ভালোবেসে বিয়ে করছো, আশা করি কোনো কিছুই আড়াল হওয়ার কথা না। নাওমি ফোড়ন কেটে বলল আন্দ্রিয়াকে। কিন্তু অ্যাডুইন তো আন্দ্রিয়াকে অতীত সম্পর্কে বলেছে, তার কাছে এসব অজানা নয়। অ্যাডুইনের জেলে থাকা, রিহাবে থাকা, মাদকাসক্ত হওয়ার সবটাই জানে। তাই আন্দ্রিয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, আমি জানি। অ্যাডুইন সব শেয়ার করেছে আমায়। নাওমি হতাশার শ্বাস ছাড়লেন। মূলত তিনি চান না আন্দ্রিয়ার এই বিয়েটা হোক। আন্দ্রিয়া, আমি নিজ হাতে রান্না করে তোমাদের জন্য নিয়ে এসেছি, টেবিলে রাখা আছে, অবশ্যই খাবে। খেয়ে জানাবে কিন্তু কেমন হয়েছে। জি অবশ্যই। আন্দ্রিয়াকে রেখে অ্যাডুইন প্যালেসের বাইরে গেল, নাওমিকে এগিয়ে দিতে। আন্দ্রিয়ার অগোচরে যেতেই নেহাল চেপে ধরল অ্যাডুইনের কলার। এই তুই কাকে ভাব দেখাস? থাপড়ে তোর। আহ নেহাল, কি হচ্ছেটা কি? নাওমির ধমকে নেহাল পিছুপা হলো। বোনের আদেশ নিষেধ মানতে সে বাধ্য। অ্যাডুইন এসব তোয়াক্কা না করে নিজেকে সংযত করল। নাওমি নরম গলায় বললেন, অ্যাডুইন, আমি একজন মা হয়ে নয় মেয়ে হয়ে বলছি, আন্দ্রিয়াকে বিয়ে করে মেয়েটার জীবন নষ্ট করো না। প্লিজ, সে থাকতে পারবে না তোমার সাথে। এমন পুরুষের সাথে কোনো মেয়েই থাকতে পারবে না। আজ হোক কাল হোক বিবেক নাড়া দেবেই। অ্যাডুইন তির্যক হেসে বলল, আমি দেখিয়ে দেব আন্দ্রিয়া আমার সাথেই থাকবে। কি করে রাখবে? ধরে বেঁধে? এসব অন্যায় অ্যাডুইন, প্লিজ, যেভাবে ছিলে সেভাবেই থাকো। একটা ফুটফুটে মেয়েটাকে নিংড়ে দিও না।
আহ, আর শুনতে চাই না তোমার এসব কথা। আন্দ্রিয়া থাকতে পারবে কি পারবে না সেসব সময়ই বলে দেবে। তোমার চিকিৎসা চলছিল, সেসব ছেড়ে ছুড়ে এখানে এলে চিকিৎসাটাও পরিপূর্ণ করতে দিলে না। তোমার ছোট পাপাকে কথা দিয়েছিলে চিকিৎসা চালিয়ে যাবে। মম প্লিজ, এখান থেকে যাও। বিয়ের তারিখটা জানিয়ে দেব, চলে আসবে। নাওমি চুপচাপ কিয়ৎক্ষণ তাকিয়ে রইলেন। এই ছেলের অদ্ভুত আচরণ দিন দিন বেড়েই চলেছে।